এদিকে ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী এবং বাচ্চার ঘটনায় নতুন মোড় নিল। সরাসরি জড়িত ডক্টর ইউনূস, রাতেই উত্তাল ঢাকা রাজপথ। শেষ রক্ষা হবে না ডক্টর ইউনূসের, অবশেষে মরণ কামড় দিতে মাঠে নেমেছে ছাত্রলীগ। কেউ মনে করছে সে আত্মহত্যা করেছে, তার বাচ্চাকে মেরে ফেলেছে, কিন্তু এই বাচ্চা এবং তার যে মা বা সাদ্দামের স্ত্রী এবং সন্তানের মৃত্যুটা স্বাভাবিক না। একটু তো লজিক কাজ করে গেছে যে বাচ্চাটা তিনি পানিতে চুবাই মারছেন, কেন মারবেন? তিনি আত্মহত্যা করছেন, বাচ্চাটা তো নিজেও ওইভাবেই শেষ করতে পারতেন, কিন্তু পানিতে চুবানোর ঘটনা এখানে ঘটছে। সাসপিশিয়াস, এখানে রহস্যজনক কিছু বিষয় আছে। সাদ্দামের সাথে যেটা হয়েছে এটার বিচার একদিন দেশের মাটিতে হবে, সিস্টেম বিচারের আওতায় আসবে, মনে রাখেন। এদিকে নীরবে সেনা নিয়ন্ত্রণের চেষ্টা, ওয়াকারুজ্জামানের অবস্থানে ব্যর্থ সফটকো। অনুরোধ করি আপনাকে, আপনি গুগলে ঢুকে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু লিখে সার্চ দিন, দেখবেন একের পর এক মৃত্যুর খবর ভেসে উঠবে পর্দায়। এদিকে বাড়ছে সংখ্যালঘু নির্যাতন, রাতারাতি বাংলাদেশ ছাড়লেন ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থার 9 জন আধিকারিক, বড় কিছু ঘটার আশঙ্কা। যাকে ইচ্ছে তাকে সবার বিরুদ্ধে হত্যা মামলা। চিফ জাস্টিস ছিলেন সাবেক চিফ জাস্টিস খায়রুল হক সাহেব, তাকে হাত করা পড়িয়ে তার বিরুদ্ধে হত্যা মামলা। আর আওয়ামী লীগের সকল নেতাকর্মী, প্রায় 5-6 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, অধিকাংশই সব হত্যা মামলা। যত হত্যাকাণ্ড 15 জুলাই থেকে হয়েছে, যত অগ্নিসন্ত্রাস হয়েছে, এসবগুলি করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই মেটিকুলাসলি ডিজাইন। এদিকে নীরবে সেনা নিয়ন্ত্রণের চেষ্টা, ওয়াকারুজ্জামানের অবস্থানে ব্যর্থ সফটকো। বাংলাদেশের রাজনীতির অন্তর্মহলে চলমান অস্বাভাবিক টানাপোড়েনের পর্দা ধীরে ধীরে উঠতে শুরু করেছে। প্রতিরক্ষা সূত্রের দাবি অনুযায়ী সম্প্রতি দেশে একটি বড় ধরনের সফটকো বা রক্তপাতহীন ক্ষমতা দখলের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। সূত্র জানায়, এই পরিকল্পনার উদ্দেশ্য সরাসরি সরকার উৎখাত করা নয়, বরং ধাপে ধাপে দেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নেওয়া। দীর্ঘদিন ধরে নীরবে এই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলছিল বলে দাবি করা হচ্ছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই গোপন চক্রের কেন্দ্রবিন্দুতে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বিভিন্ন কৌশল ও প্রভাব বিস্তারের মাধ্যমে সেনাবাহিনীর অভ্যন্তরীণ ভারসাম্য বদলে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। তবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শুরু থেকে বিষয়টি কঠোরভাবে নজরে রাখেন। সংবিধান ও বাহিনীর শৃঙ্খলার প্রশ্নে কোনো ধরনের আপোষ না করার দৃঢ় অবস্থান নেন তিনি। শেষ পর্যন্ত তার শক্ত অবস্থানের কারণেই এই সফটকো এর প্রচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়। রাজনৈতিক ও নিরাপত্তা মহলে এই ঘটনাকে বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামো ও সেনাবাহিনীর পেশাদারিত্বের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসাবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে সেনাবাহিনীকে রাজনৈতিক খেলায় টানার যে কোনো চেষ্টা দেশের স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। এই বিষয়ে এখনো সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। এদিকে বাড়ছে সংখ্যালঘু নির্যাতন, রাতারাতি বাংলাদেশ ছাড়লেন ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থার 9 জন আধিকারিক, বড় কিছু ঘটনার আশঙ্কা। ভোটমুখে বাংলাদেশে বেড়েই চলছে সংখ্যালঘু নির্যাতন, লাগাতার চলছে ভারত বিরোধী প্রচার। এই পরিস্থিতিতে রাতারাতি বাংলাদেশ ছাড়লেন ভারতের রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সংস্থা এনটিপিসি এর 9 জন আধিকারিক। শনিবার ভারত বাংলাদেশ যৌথ উদ্যোগে তৈরি রামপাল বিদ্যুৎ কেন্দ্রের উপব্যবস্থাপক জনসংযোগ আনোয়ারুল আজিম দ্য ডেইলি স্টারকে এই তথ্য জানান। ভারত বাংলাদেশ যৌথ উদ্যোগে যে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে ওপার বাংলায়, বাগেরহাটে সেই বিদ্যুৎ কেন্দ্রেই কর্মরত ছিলেন এনটিপিসির ওই 9 জন আধিকারিক। বাংলাদেশের সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী কোনো রকম অনুমতি বা নোটিশ ছাড়াই ভারতের আধিকারিকরা বিদ্যুৎ কেন্দ্র ছেড়ে চলে গিয়েছেন। তাদের ঘরে সকালের খাবার দিতে যাওয়ার সময় বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। পরে কর্তৃপক্ষ জানান, বোমরা স্থলবন্দর দিয়ে তারা ভারতে চলে গিয়েছেন। ভিডিওটা শেয়ার করবেন। ঘুম ভাঙাতে চাই ডক্টর আসিফ নজরুল ইসলাম স্যারের। এই কান্না শুনে কি আপনার খারাপ লাগছে? আপনি একবার চোখ বন্ধ করে ভেবে দেখেন তো, ধরুন আপনি 10টা মার্ডারই করছেন, আপনার ফাঁসি হবে, কোনো সমস্যা নেই, আপনি অপরাধী। একটা সন্তান জন্ম দিয়েছেন, আপনি জেলে 11 মাস, বাচ্চাটা 9 মাস হয়েছে বয়স, বাচ্চাটাকে কখনো কোলে নিয়ে দেখতে পারেন নাই, এই বাচ্চাটা মারা গেছে, আর আপনি প্রথমবারের মতন তার শরীরটাকে ছুঁচ্ছেন। তার ছোট্ট ছোট্ট একটা শরীর মৃত। একজন বাবা হিসাবে আমি মনে করি দুনিয়ার কোনো আদালত, দুনিয়ার কোনো কারাগার এই অধিকার রাখে না, বা এই আইনের সিস্টেম অ্যাক্টিভ করা যায় না যে এই সন্তানটারে মৃত কোলে নিবে এবং তার জানাজাটা বাবা করতে পারে নাই, তার মাটি কবরে বাবার কাঁধে চড়ে তার কবরে যাওয়ার সুযোগ হচ্ছে না।
এখন এই সাদ্দাম যে ছাত্রটা ছেলেটাকে নিয়ে আমরা কথা বলছি, ছাত্রলীগের বাগেরহাটের জেলার কি সভাপতি নাকি, সে কি আসলে অপরাধী? তার অপরাধটা কি? সে কি কোনো হত্যা মামলার আসামি? না। এবার আসুন, বাংলাদেশের একজন প্রখ্যাত সাংবাদিক জুলকারনাইন সায়ের, তিনি একটা পোস্ট লিখেছেন। সেই পোস্ট পড়ে বোঝা যাচ্ছে যে দেশে আসলে কি হচ্ছে। দেখেন, সারা বাংলাদেশে হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। আমি কখনো প্রটেস্ট করি নাই, বিকজ দে ডিজার্ভ ইট। যারা অপরাধী তারা পানিশমেন্ট নিতেই হবে। আপনি একজনের ক্ষতি করবেন, আপনার ক্ষতি আল্লাহ করবে, আর রাষ্ট্র সিস্টেমে আপনাকে এটা পানিশ করবে। বাট আসলে কি অপরাধী? জুলকারনাইন সায়ের এই পোস্টটা আপনি দেখেন, তিনি তার পোস্টে সাদ্দামের বিষয় নিয়ে লিখছেন, যেই ঘটনায় সাদ্দামকে মামলা দিয়ে আটক করা হয়েছে, সেই ঘটনার সময় এই সাদ্দাম ভারতে চিকিৎসা নিচ্ছিল। আমি স্ক্রিনশট দিয়েছি যেন এটা নিয়ে বিতর্ক না হয়। এরপর তিনি লিখছেন, তার পাসপোর্ট যাচাই করেও সেটা জানা গেছে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা হওয়ার কারণে তাকে গ্রেপ্তার করা হয়। এমন অসংখ্য ঘটনা আছে যেখানে সম্পূর্ণ মিথ্যা মামলায় অনেককে আটক করা হয়েছে। তার স্ত্রী বারবার চেষ্টা করেও জামিনের ব্যবস্থা করতে পারেনি, মানসিকভাবে বিপর্যস্ত হয়েছে। আমরা কেউ মনে করছি সে আত্মহত্যা করেছে, তার বাচ্চাকে মেরে ফেলেছে, কিন্তু এই বাচ্চা এবং তার যে মা বা সাদ্দামের স্ত্রী এবং সন্তানের মৃত্যুটা স্বাভাবিক না। একটু তো লজিক কাজ করে গেছে। যে বাচ্চাটা তিনি পানিতে চুবাই মারছেন, কেন মারবেন? তিনি আত্মহত্যা করছেন, বাচ্চাটা তো নিজেও ওইভাবেই শেষ করতে পারতেন, কিন্তু পানিতে চুবানোর ঘটনা এখানে ঘটছে। সাসপিশিয়াস, এখানে রহস্যজনক কিছু বিষয় আছে, সেটার ইনভেস্টিগেশন দায়িত্ব পুলিশের। কিন্তু সাদ্দামের সাথে যেটা ঘটলো, এটা কোনোভাবেই পরিবর্তিত বাংলাদেশে মানার সুযোগ। যে আপনি বলতেছেন ঠিক আছে, তো কালকে বেটা তুই যখন জেলে যাবি, তোর বাচ্চা বললে তুই তখন জেলে বসে বলিস যে ঠিক আছে। অমানুষ হয়ে গেছে বেটা বাংলাদেশের সব জনগণ। তুমি খোঁজো ইসলাম, তুমি খোঁজো রাষ্ট্র, মানবিক বাংলাদেশ, এগুলা মানবিকতার কথা? মানে আমার বিপরীত রাজনৈতিক দলের হইলে এত জিঘাংসামূলক মেন্টালিটি, দেশের মানুষের নরপিশাচে মেন্টালিটি আমাদের চলে গেছে। আমি আশ্চর্য হই। তোমার আল্লাহ সন্তান দিছে না, তোমার সন্তানের যেন এমন মৃত্যু হয় দেশে বিদেশে অথবা জেলে, তুমি যেন আটকে ফিল করতে পারো এই সাদ্দামের কি ফিল হয়েছে। জীবিত বাচ্চাটারে কোলে নিতে পারে না বেটা, মরা বাচ্চাটারে কোলে নিছে। 5 মিনিটের জন্য সময় পাইছে না, 10 মিনিটের জন্য। পেরোলে হাজার হাজার মানুষের মুক্তি হয়। সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন 8 মাস এই দেশে থেকে এই দেশের এই সরকারের সহযোগিতা নিয়ে দেশ ছেড়ে পালাইছে। এটা লোম ছিঁড়তে পারছেন আপনি? যত আইন গরিবের জন্য, বড় লোকরা তো আইন তৈরি করে। আপনি বোঝার চেষ্টা করেন। জুলকারনাইন সায়ের লিখছেন লাস্টে যে মানুষ যখন মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলে, তখন সে পশুতে পরিণত হয়। যেহেতু মানুষ হয়ে জন্মেছেন, মানুষ হয়ে থাকার চেষ্টা করুন, পশু নয়। আমার কাছে আমার কমেন্টের মধ্যেও কিছু পশুর চেহারা আমি দেখতে পাইছি। ভাই তোরা মানুষ না, মানুষ নামের অমানুষ, কলঙ্ক তোর জন্মের। আমি দোয়া করি সাদ্দামের ব্যথা যেন আল্লাহ তুরে বুঝাইতে, যে মনে করছো যে ঠিকই আছে। যে মেয়েটা কান্না করতেছিল এটা সাদ্দামের শালী। সাদ্দাম কোনো হত্যা মামলার আসামি না। মানে রাজনৈতিক মতের বিপরীতে হইলে আমরা এটা জায়েজ করে ফেলবো। নিজের বেলায় আসলে একদম ঠিক আছে ভাই, আমার মানবিকতা নাই। দেখেন, আমরা কথা বলি মজলুমের পক্ষে। আওয়ামী লীগের আমলে 9 বছর দেশে ঢুকতে পারি নাই, কারণ আপনাদের পক্ষেই কথা বলছি। মজলুম ছিলেন আজকে, গতকালকে আপনি, আজকে আপনি শাসনে যাবেন, এখনই আপনি মনে করতেছেন ঠিকই আছে। মানুষের জন্ম আপনার। আমাকে এই পর্যন্ত দেখছেন কারোর পক্ষে এরকম একটা ভিডিও বানাইতে, কিন্তু আমি বাপ, আমার সন্তান আছে ভাই, তোর তো আছে নাকি? এগুলা অনুভূতির বিষয়, বুঝতে হবে। পশু হলে বুঝবেন না, পশুর মধ্যে তো একটা মায়া মমতা আছে। আমি দেখছি ভিডিও ভাইরাল হয় ফেসবুকে। সাদ্দামের সাথে যেটা হয়েছে, এটার বিচার একদিন দেশের মাটিতে হবে। সিস্টেম বিচারের আওতায় আসবে, এটা মনে রাখেন। কারণ কি, অভিশাপ কখনো পচে না। আমি আমার আগের ভিডিওতে বলছি যে আওয়ামী লীগের সময় এরকম ঘটনা ঘটছে, ঘটনায় তা না ঘটছে, তখন আমরা ভিডিও বানাইছি, প্রটেস্ট করছি, বলছি যে ভাই অভিশাপ এটা পচে না, এটা লাগছে না। এই আনিসুল হক আইনমন্ত্রী কতটা বাহবানিয়া, এই যে কালামাগুর, আমি এর কালামাগুরি বলি, স্বরাষ্ট্রমন্ত্রী যে ছিল আসাদুজ্জামান খান কামাল, কই আজকে? হ্যাঁ, ভারতে ভালো আছে, মানুষের অভিশাপ ছিল। আর আপনি মনে করতেছেন আমি একটা কমেন্ট করলাম, আমার আর কি হবে, তোর উপর আল্লাহ অভিশাপ নিয়ে আসবে। বাবা, একটু মানুষের মতন চিন্তা করেন। সে অন্যায় করছে, অপরাধ করছে, ছাত্রলীগ করছে, এটা তার অপরাধ ছিল। বাগেরহাটের ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের পরিবারের করুণ পরিণতি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি এই ফ্যাসিস্ট সরকারের নিষ্ঠুরতা ও জিঘাংসার এক জীবন্ত দলিল। সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা এবং তাদের 9 মাস বয়সী শিশু সন্তানের মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে মানবিক মর্যাদা, মানবাধিকার, ন্যায় বিচার আজ কতটা ভুলুণ্ঠিত এবং কোথাও তাদের দেখা নেই। বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি জুয়েল হাসান সাদ্দাম গত 11 মাস ধরে কারাবন্দী। 2024 সালের জুলাই-আগস্ট মাসে বাগেরহাটে কোনো হত্যাকাণ্ডের ঘটনা না ঘটলেও সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তাকে মিথ্যা মামলায় আটক রাখা হয়েছে। সাদ্দাম যখন কারাগারে যান, তখন তার স্ত্রী কানিজ সুবর্ণা সন্তান সম্ভবা ছিলেন। কারাগারের অন্ধ প্রকোষ্ঠে দিন কাটানো সাদ্দাম জানতেন না তার অনাগত সন্তান পৃথিবীর আলো দেখবে কিনা, বা দেখলেও তিনি তাকে কখনো কোলে তুলে নিয়ে আদর করতে পারবেন কিনা। ভাগ্যের কি নির্মম পরিহাস, সাদ্দামের সন্তান পৃথিবীতে এলো, কিন্তু পিতা তাকে দেখার সুযোগ পেলেন না। 9 মাস বয়সী সেই নিষ্পাপ শিশুটি তার বাবাকে না দেখেই মায়ের সাথে এই নিষ্ঠুর পৃথিবী থেকে বিদায় নিয়েছে। সাদ্দামের স্ত্রী, যার বয়স মাত্র ছিল 22 বছর, তিনি কি আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে, এই বিতর্ক আজ গৌণ। মুখ্য বিষয় হলো এই মৃত্যুর দায় সম্পূর্ণরূপে
এই অবৈধ সরকারের। সাদ্দামকে কারাগারে আটক রেখে তার উপার্জনের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি যখন মিথ্যা মামলায় মাসের পর মাস জেলে আটক থাকেন, তখন সেই পরিবারের বেঁচে থাকাটাই এক মরণপণ সংগ্রাম হয়ে দাঁড়ায়। ক্ষুধা যন্ত্রণা, ভবিষ্যতের অনিশ্চয়তা এবং স্বামীর অনুপস্থিতিতে সামাজিক এবং মানসিক চাপ কানিজ সুবর্ণাকে এমন এক পরিস্থিতিতে ঠেলে দিয়েছে যেখানে মৃত্যুকেই তার কাছে শ্রেয় মনে হয়েছে। হয়তো এটি কোনো সাধারণ আত্মহত্যা নয়, এটি রাষ্ট্রযন্ত্রের দ্বারা সংগঠিত এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড। সবচেয়ে হৃদয় বিদারক এবং অমানবিক অধ্যায়টি রচিত হয়েছে সাদ্দামের স্ত্রী এবং সন্তানের মৃত্যুর পর। সাদ্দামের স্ত্রী এবং সন্তানের মৃত্যুর পর তাকে প্যারোলে মুক্তি দেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলেও প্রশাসনিক জটিলতার নামে তা প্রত্যাখ্যান করা হয়। বাগেরহাট এবং যশোর প্রশাসন একে অপরের দিকে দায় ঠেলে দেয়। শেষ পর্যন্ত সাদ্দামকে জেল গেটেই তার স্ত্রী এবং সন্তানের মৃতদেহ দেখানো হয়। একজন পিতার জন্য এর চেয়ে নিষ্ঠুর আর কিছু হতে পারে না। তিনি তার সন্তানকে প্রথমবারের মতো দেখেছেন, কিন্তু মৃত অবস্থায়। সাদ্দামের পরিবার এবং স্বজনরা চেয়েছিলেন অন্তত শেষবারের মতো সাদ্দাম তার স্ত্রী এবং সন্তানের মুখটা অন্তত দেখুক। প্যারোলে মুক্তির জন্য তারা বাগেরহাট যশোরের প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেছেন, কিন্তু এই অমানবিক আমলাতন্ত্র এবং প্রতিহিংসা পরায়ণ সরকার বা প্রশাসন তাদের সেই ন্যূনতম মানবিক অধিকারটুকু দেয়নি। বাগেরহাট থেকে যশোর কারাগারের দূরত্ব মাত্র 50 মাইল। এই 50 মাইল পথ পাড়ি দিয়ে লাশ জেল গেটে পৌঁছাতে পেরেছে, কিন্তু প্রশাসনের কাগজ পৌঁছাতে পারে নাই। বাগেরহাটের জেলা প্রশাসক অজুহাত দেখিয়েছেন যে আবেদন যশোরে করতে হবে, আর যশোরের প্রশাসন বলে তারা কোনো কাগজ পাননি। এই যে আমলাতান্ত্রিক পিং পং খেলার আড়ালে লুকিয়ে আছে এক চরম নিষ্ঠুরতা। তারা সাদ্দামকে প্যারোলে মুক্তি দিতে চায়নি, কারণ তারা ভয় পায়। তারা ভয় পায় যে সাদ্দামকে মুক্তি দিলে যে জানাজায় তিনি অংশ নেবেন, সেই জানাজায় জনস্রোত নামবে, তা তাদের অবৈধ ক্ষমতার ভিত্তিকে নাড়িয়ে দিতে পারে। তাই তারা ছুটির দিনের দোহাই দিয়েছে, আইন শৃঙ্খলার অবনতির মিথ্যা আশঙ্কা প্রকাশ করেছে। আর যখন একজন রাজনৈতিক কর্মীর পরিবার ধ্বংস হয়ে গেল, তখন তথাকথিত মানবাধিকারের ফেরিওয়ালারা মুখে কুলু পেটে বসে আছে। ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে বড় বড় বুলিয়া উড়েছিলেন। তিনি বলেছিলেন বাংলাদেশ নাকি এখন সভ্য হয়ে গেছে, বিশ্ব নাকি বাংলাদেশের কাছ থেকে শিখবে। কিন্তু বাস্তবে আমরা কি দেখছি? আমরা দেখছি তার শাসনামলে একজন বাবার কাঁধে সন্তানের লাশ, একজন স্বামীর কাঁধে স্ত্রীর নিথর দেহ, আর তার হাতে হাত করা। এই কি সেই সভ্যতা যা তিনি বিশ্বকে দেখাতে চেয়েছিলেন? সাদ্দামের সাথে যে আচরণ করা হয়েছে তা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানায়। জেল গেটে স্ত্রী এবং সন্তানের লাশ দেখে হাত করা পড়া অবস্থায় সাদ্দাম যখন বুক ফাটা আর্তনাদ করছিলেন, তখন সেই দৃশ্য দেখে পাথরের চোখ থেকেও জল গড়িয়ে পড়ার কথা। কিন্তু এই সরকারের কর্তা ব্যক্তিদের হৃদয়ে কোনো দয়া বা মায়ার স্থান নাই। তারা কেবল প্রতিশোধ নেওয়ায় মত্ত। সাদ্দামের 9 মাসের শিশুটি, যার কোনো রাজনৈতিক পরিচয় ছিল না, সে কেন এই জিঘাংসার শিকার হলো বলুন তো? তার অপরাধ কি ছিল? তার একমাত্র অপরাধ ছিল সে একজন ছাত্রলীগ নেতার সন্তান। এই শিশুটির মৃত্যু কি আপনাদের তথাকথিত বিপ্লবী মনে কোনো দাগ কাটে না? নাকি আসমান আজ বিদীর্ণ হয় না? নাকি আওয়ামী লীগ করে বলেই তাদের জীবনের কোনো মূল্য নেই? আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল নিজেই স্বীকার করেছেন যে হয়রানিমূলক মিথ্যা মামলা এবং মব সন্ত্রাস বর্তমান সরকারের সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা তার আমলে। তিনি বলছেন মোট মামলার 56% মিথ্যা, অথচ এই স্বীকারোক্তির পরও সাদ্দামের মতো হাজার হাজার নেতাকর্মী মিথ্যা মামলায় ঢুকছেন, তাদের জামিন দেওয়া হচ্ছে না। এমনকি হত্যা মামলায় অভিযুক্ত না হওয়া সত্ত্বেও সাদ্দামকে আটক রাখা হয়েছে। এটি স্পষ্ট যে বিচার বিভাগ আজ স্বাধীন নয়।